আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি এই খাবারের ভিতরে হচ্ছে হার্ট হেলদি খাবারের অভাব, ট্রান্সফ্যাটের পরিমাণ অনেক বেশি, বেকারি ফুড, ফাস্ট ফুড, এর ভিতরে তেলটা থাকে, এই তেলটা হচ্ছে হাইড্রোজেনেশন হয়ে ট্রান্সফ্যাটে কনভার্টেড করে। এই ট্রান্সফ্যাটের কারণেই হচ্ছে কি রক্তনালীর গায়ে চর্বি জমে হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি বেড়ে যাচ্ছে। কেউ উত্তেজিত হয়ে গেল বা তার প্রেশার বেড়ে গেল, সেটা টেনশনের সিচুয়েশন হলো, তখন হার্টের ভিতরে যে রক্তনালীতে প্ল্যাক ছিল প্ল্যাকটা ফেটে যায়, ওখানে রক্ত জমাট বাঁধে। রক্ত জমাট বাঁধে যদি 100% বন্ধ হয়ে যায় তখন আমরা একটা বলি ST এলিভেটেড মাইক্রো ইনফাকশন। এগুলো খারাপ ধরনের একটা হার্ট অ্যাটাক। হার্টের ব্যথা বুকের মাঝখান বরাবর হবে এবং এই ব্যথার সাথে সোয়েটিং হয়, ঘামে যাচ্ছে, এত বেশি ব্যথা যে রোগী অনেক সময় মনে করে যে আমার এখনই মনে মৃত্যু হচ্ছে, পাথর চাপা দেওয়ার মতো ব্যথা হয়। কিন্তু দেখা যায় গ্যাসের ব্যথা কিন্তু অত বেশি ব্যথা থাকে না, জ্বালা পোড়া থাকে, বমি বমি ভাব থাকে, এরকম একটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ মেডিভাইস স্বাস্থ্যকথনে। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি অল্প বয়সে হৃদরোগ ঝুঁকি বাড়ছে কেন এবং বাঁচার উপায় কী। আমাদের সাথে আজকে এই বিষয়ে আলোকপাত করার জন্য স্টুডিওতে আছেন ডক্টর শফিকুর রহমান পাটোয়ারি স্যার, যিনি বাংলাদেশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন আশা করি? আলহামদুলিল্লাহ। স্যার, আজকের বিষয়টা আসলে আমরা বৈশ্বিকভাবে চিন্তা করে ঠিক করেছি, যেহেতু পুরো বিশ্বেই দেখা যাচ্ছে মানুষের মৃত্যু হারের অন্যতম একটি কারণ হচ্ছে হৃদরোগ। এই জায়গাটি থেকে স্যার যদি একটু আর কি শুরুতে আমাদেরকে বলতেন যে বাংলাদেশের হৃদরোগের চিত্রটা কেমন? বাংলাদেশ এবং বহির্বিশ্বে মোটামুটি সেম সিচুয়েশন, এবং আমাদের এখানেও মানুষের মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে এটা হৃদরোগ। আমাদের দেশে একসময় ইনফেকশাস ডিজিজগুলো কিন্তু অনেক বেশি ছিল। ভ্যাকসিনেশন প্রোগ্রাম, অ্যান্টিবায়োটিক এগুলি ইউজের পর, ইনফেকশাস ডিজিজের কন্ট্রোলের পর এখন কিন্তু এই হার্টের সমস্যাটাই কিন্তু একেবারে সব ফ্লারিশ হয়ে গেছে। যেমন আমরা যেটা দেখি হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, দেখবেন যে এর বহিঃপ্রকাশ হচ্ছে বুকে ব্যথা হয়। হঠাৎ করে বুকে ব্যথা উঠলো, বুকে ব্যথার পর কিছু সময়ের ভিতরে আর রোগী খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এবং ম্যাক্সিমাম হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে। এবং তাহলে আমাদের দেশের সিচুয়েশনটা হচ্ছে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ এবং যার বহিঃপ্রকাশ হচ্ছে হার্ট অ্যাটাক, এটা একটা কারণ অন্যতম। এছাড়াও হার্টের কিন্তু অনেকগুলো রোগ হয় আমাদের দেশে, আমরা এগুলো দেখি যে বিভিন্ন ধরনের রোগ কিন্তু হয়। যেমন হার্টের ভালভের সমস্যা, আমরা অনেক পেশেন্ট পাই যেমন হার্টের ভালভের বাল্ব বড় হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে বা বাল্ব শুরু হয়ে গেছে, যেটাকে আমরা বলি স্টেনোসিস বা রিগার্জিটেশন হার্টের ভালভে। তারপর আবার দেখি জন্মগত কিছু হৃদরোগ আমরা দেখি, যে হচ্ছে হার্টের ভিতরে ছিদ্র, সবসময় দেখবেন বলে যে হার্টে ছিদ্র পাওয়া গেছে, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এছাড়া আপনি দেখবেন যে হার্টের এরিথমিয়া, দেখবেন যে অনেকে বলে বুক ধরপড় করে, হঠাৎ করে আবার অজ্ঞান হয়ে যায় না। এখানে হচ্ছে কি কখনো কোনো হার্টের রেট অনেক বেড়ে যায়, কখনো হার্টের রেট কমেও যেতে পারে। কমে গেলে তখন অনেক সময় দেখবেন যে বলেন, অনেক রোগীরা বলে আমি ব্যাটারি লাগিয়ে রাখছি, ব্যাটারি দিয়ে আমি চলতেছি। দ্যাট মিনস পেসমেকার অনেক সময় লাগানো নয়, এটাকে আমরা বলি হার্টের ছন্দপতন বা হার্টের এরিথমিয়া বলি আমরা। আবার হার্টে দেখবেন মাংসপেশি থাকে, হার্ট তো একটা অর্গান না, সে হলো পাম্প করে ব্লাডটাকে, সারা শরীর থেকে ব্লাডটাকে নিয়ে আসে, সেখানে পাম্প করে আবার শরীরের বিভিন্ন অংশ পৌঁছে দেয়। এবং এর কাজটা হচ্ছে নিউট্রিশন এবং অক্সিজেনটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য এবং কোষগুলোকে জীবিত রাখার জন্য কিন্তু হার্ট প্রধান ভূমিকা পালন করে। এখন মাংসপেশিগুলো যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, যেমন আমরা দেখবেন ডেঙ্গুর কারণেও আমরা দেখি অনেক সময় হার্টের মাংসপেশি দুর্বল হয়ে যায়, মায়োকার্ডাইটিস আমরা বলি। যেমন একসময় করোনা ছিল, করোনার জন্য কিন্তু হার্টের বিভিন্ন ধরনের সমস্যা হতো। তাহলে ইনফেকশাস ডিজিজগুলো দেখা যায় হার্টের মাংসপেশিগুলোকে কিন্তু দুর্বল করে, যেটাকে আমরা মায়োকার্ডাইটিস বলি। এছাড়াও দেখবেন কার্ডিওমায়োপ্যাথি একটা রোগ আছে, হার্টের মাংসপেশিগুলি মোটা হয়ে যায় বা হার্ট বড় হয়ে যায়, কার্ডিওমায়োপ্যাথি বলি। হার্ট ফেলিউর একটা শব্দ আপনারা শুনবেন প্রায় সময়, যে হার্ট ফেলিউর। হার্ট ফেলিউর মানে কেবল হার্ট ফেলিউর হয়ে যায় নাই, মানে হার্টের কার্যক্ষমতা কিছুটা হ্রাস পায়। এবং আমরা যেমন বলি যে হার্টের আপনার হলো ইজেকশন ফ্র্যাকশন কত 30% হয়ে গেছে, 20%। অনেক রোগীরা কিন্তু বলতে পারে বলে আমার 20%, 25%। হ্যাঁ, তো মানে হার্টের যে কার্যক্ষমতাটা কমে যায়, কমে গেলে তখন দেখা যায় শ্বাসকষ্ট হয়, হাঁটতে পারে না, এরকম কিছু সিচুয়েশন নিয়েও রোগীরা আসেন, যেটাকে আমরা বলি হার্ট ফেলিউর বলি। স্যারকে ধন্যবাদ যে স্যার আমাদেরকে হৃদরোগ খুব সহজভাবে প্রথমে সংক্ষেপে বললেন। তো স্যার, আমরা যদি আজকে আসতে চাই যে অল্প বয়সীদের ক্ষেত্রে আসলে কোন হৃদরোগগুলো বেশি হয়?
হ্যাঁ, অল্প বয়সে যদি আমরা বিবেচনা করি, দেখেন অল্প বয়স যদি একেবারে ছোট বাচ্চার কথা বলেন, দেখবেন তারও হার্টের রোগ হয়। মারা যেমন নিয়ে আসে বলে যে হার্টে ছিদ্র, তাই না, এরকম অনেক সময় নীল হয়ে যায়। তাহলে দেখা যায় জন্মগতভাবেও কিছু হৃদরোগ নিয়ে কিন্তু আসে, যেটা আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ, বা এর ভিতরে হচ্ছে যেমন সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, ASD, VSD, হার্টে ছিদ্র, তারপর হচ্ছে কি টেট্রাফেলস, নীল হয়ে যাওয়া, ব্লু বেবি, এরকম আসে। এছাড়া আমরা যদি একটু বয়স বাড়তে থাকে, দেখা যাচ্ছে হার্টের ভালভের বিভিন্ন রোগ আমরা পাই। ভালভের রোগের ভিতরে হচ্ছে যেমন মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল ডিজেনারেশন, অ্যাওর্টিক ভালভের সমস্যা, এরকম ভালভের রোগও থাকে। কিন্তু ইদানিং আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করি, যেমন দেখা যায় যে স্কুল বয়সী অনেকে 30 বছর বয়স, এত কম বয়সে হার্ট অ্যাটাক হওয়ার কথা না, কিন্তু হার্ট অ্যাটাক আমরা পাচ্ছি। যেটা হার্ট অ্যাটাকের কথা বলা হয়, পুরুষ মানুষ 45 বছর বয়সে বেশি হইলে, মহিলাদের ক্ষেত্রে 55-এর উপর হইলে হার্ট অ্যাটাকের হওয়ার কথা, কিন্তু তার আগেই দেখা যাচ্ছে অনেকেই ইভেন বুকে ব্যথা নিয়ে আসতেছেন, হার্ট অ্যাটাক নিয়েও কিন্তু আসে বর্তমানে। এর যদি আমরা কারণ খুঁজতে যাই, সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে লাইফস্টাইল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন হচ্ছে কি সিডেন্টারি লাইফস্টাইল, আমাদের এখন হচ্ছে ওরকম কায়িক পরিশ্রম করা হয় না, আমরা মুটিয়ে যাচ্ছি, আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি, এই খাবারের ভিতরে হচ্ছে হার্ট হেলদি খাবারের অভাব। এখানে দেখা যায় যে খাবারগুলো আমরা খাচ্ছি ট্রান্সফ্যাটের পরিমাণ অনেক বেশি, বেকারি ফুড, ফাস্ট ফুড, এর ভিতরে যে তেলটা থাকে, এই তেলটা হচ্ছে হাইড্রোজেনেশন হয়ে ট্রান্সফ্যাটে কনভার্টেড করা। এই ট্রান্সফ্যাটের কারণেই হচ্ছে কি রক্তনালীর গায়ে চর্বি জমে আপনার হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি ধূমপানও কিন্তু একটা অন্যতম কারণ। ইয়াংদের ভিতরে একটা ধূমপানের একটা অভ্যাস দেখা যায়। তারপর খাদ্য অভ্যাসের একটা ব্যাপার, টেনশন দেখা যায় যে টেনশন, অস্থিরতা, কম্পিটিটিভ লাইফস্টাইল, তারপর হচ্ছে রেস্ট কম, এই বিভিন্ন কারণ কিন্তু আবার এনভায়রনমেন্টাল পলিউশনকেও কিন্তু দায়ী করা হয়। যেমন আমাদের দেশে যেমন এনভায়রনমেন্টাল পলিউশনটা বড় বড় শহরগুলোতে তো একটু বেশি, তো এনভায়রনমেন্টাল পলিউশনকেও কিন্তু এর জন্য দায়ী করা হয়। স্যার বলছিলেন হার্ট অ্যাটাকের কথা, এখন স্যার হচ্ছে এই মানে হার্ট অ্যাটাকের ঝুঁকিটাই অল্প বয়সীদের, বিশেষ করে আমরা যদি স্যার একটু মানে 20 থেকে 50 এই বয়সীদের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে, তো স্যার এটার কারণটা আসলে কি? মানে অল্প বয়সের ভিতরে হচ্ছে মেইনলি তো হলো হার্ট হেলদি খাবারের অভাব, যেটা মানে খাদ্য অভ্যাসে কিন্তু আমাদের সমস্যাটা বেশি। যেমন আমরা যেই খাবারের কথা বলি, যেমন বলা হচ্ছে বেশি বেশি শাক সবজি ফল এগুলো রাখার জন্য খাবারে, তারপর হচ্ছে কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে, ফ্যাট কম খেতে হবে, এবং ফ্যাটটা কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট খাওয়া হয়, বিভিন্ন ফর্মে কিন্তু ফ্যাট। এটা আপনি দেখবেন যত বেকারি খাবারগুলো আমরা দেখবেন অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যদি খেতে চাই, আমাদের বেশিরভাগ খাবারই কিন্তু তেলের তৈলাক্ত খাবার, এবং এই তেলগুলো তুমি বেশি পরিমাণে ট্রান্সফ্যাট থাকে। তাহলে খাদ্য অভ্যাস এবং এই খাবারের এই জিনিসটাই কিন্তু কম দায়ী নয়। এর পাশাপাশি ধূমপান, তার পাশাপাশি হচ্ছে আপনার সিডেন্টারি লাইফস্টাইল, যেমন হাঁটা হয় না, বলা হয় যে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট করে হাঁটা উচিত, সপ্তাহে 150 মিনিট করে হাঁটা উচিত। তাহলে কায়িক পরিশ্রমের দরকার আছে, সেই কায়িক পরিশ্রমের সুযোগ হতে নেই। শহরগুলোতে আপনি দেখবেন বাসা থেকে বের হওয়ার পরে আপনাকে গাড়িতে উঠতে হবে, গাড়ি থেকে অফিসে নামার পর আপনাকে লিফটে উঠতে হবে, সুতরাং আপনার হাঁটার সুযোগটা কোথায়? যে শরীর থেকে যে এনার্জিটা লস হবে সেই সুযোগও কিন্তু নাই। তাহলে এখানে খাদ্য অভ্যাস, ধূমপান, তারপর আমাদের যে সিডেন্টারি লাইফস্টাইল এবং এর টেনশন, অস্থিরতা, ঠিকমতো না ঘুমানো, কম্পিটিটিভ লাইফস্টাইল, এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি দায়ী। এর পাশাপাশি আপনি দেখবেন যে কোলেস্টেরলের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে খাবারের যে কোলেস্টেরল, তার হাইপার কোলেস্টেরমিয়া একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটার পিছনেও খাবারই দেয়। তাহলে স্যার যেমন বলছিলেন যে আসলে হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে, তো স্যার আমরা এরকম শুনি যে রক্তনালী বন্ধ হয়ে তার হার্ট অ্যাটাক হয়েছে। স্যার রক্তনালী কি মানে এইটার বিষয়টা কি? রক্তনালী বন্ধ হয়ে এবার আসেন রক্তনালী বিষয়টা কি? যেমন আমাদের যে হার্ট, মানুষের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু রক্তনালী থাকে, মানে এটাকে আর্টারি থাকে, ভেইন থাকে। আর্টারির মাধ্যমে ধমনির মাধ্যমে রক্ত যায়, আর ভেইনের মাধ্যমে রক্ত চলে আসে। এখন ধমনির মাধ্যমে যে রক্তটা যায়, সেই রক্তে থাকে কি? সেখানে নিউট্রিশন থাকে, খাবার, আর থাকে অক্সিজেন থাকে। প্রতিটা কোষকে বাঁচানোর জন্য অক্সিজেন এবং নিউট্রিশন দরকার। আর যেখান থেকে চলে আসে ওখানে কার্বন ডাই অক্সাইড এবং বর্জ্য পদার্থগুলো নিয়ে আসে ভেনের মাধ্যমে। এখন আসেন আমার হার্টেও এরকম 2টা রক্তনালী আছে, খুব ইম্পর্টেন্ট 2টা রক্তনালী, যেটাকে আমরা বলি রাইট কর্নারি আর্টারি, আরেকটা বলি আমরা লেফট কর্নারি আর্টারি। লেফট কর্নারি আর্টারি আবার কিছু দূর যাওয়ার পর লেফট মেইন বলি আমরা অংশটাকে বরণ, এরপরে এটা 2টা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে লেফট সার্কামপ্লেক্স কর্নারি আর্টারি বা LCX বলা হয়, দেখবেন কার্ডিওলজিস্টরা LCX
LCX বলে, আরেকটা হচ্ছে LED বলে, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং করোনারি আর্টারি। তাহলে মধ্যে কথায় 3টা বড় বড় রক্তনালী আছে এই হার্টের মাংসপেশিকে অক্সিজেন এবং নিউট্রিশন সাপ্লাই দেওয়ার জন্য। কারণ হার্টটা একটা পাম্প অর্গান, এটা মাংসপেশি, মাংসের টুকরো, এবং এই মাংসের টুকরোকেও তো বাঁচতে হবে, বাঁচার জন্য তার অক্সিজেন লাগবে, নিউট্রিশন লাগবে। এই অক্সিজেন নিউট্রিশন সাপ্লাই দিচ্ছে এই 3টি বড় রক্তনালীর মাধ্যমে। এখন এবার আসেন, রক্তনালীর গায়ে তো কিছু নাই, রক্তনালী খুব পরিষ্কার, এটা টিউবের মতো। যেমন আমাদের ঘরে কি থাকে, পানির লাইন থাকে, এটা জাস্ট পানির লাইনের মতো। আবার কারেন্টের লাইন থাকে, হার্টেও কারেন্টের লাইন আছে, ওটাকে আমরা কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট বলি। তাহলে এই যে পানির লাইন যেটা, এই পানির লাইনের ভিতরে যদি ময়লা জমে তাহলে আপনার পানি চলাচল তো হবে না, আপনার ঘরে পানি ঠিক মতো পাবেন না। হার্টের সেই একই ঘটনা, হার্টের রক্তনালী গায়ে কোলেস্টেরল জমে, চর্বি জমে, তখন হয় কি প্ল্যাক তৈরি হয়, তখন বাধার সৃষ্টি হয়। যদি বাধার সৃষ্টি হয় তাহলে হার্টের ভিতর দিয়ে রক্ত চলাচল হবে না। যদি রক্ত চলাচল ঠিক মতো না হয় তাহলে অক্সিজেন যাবে না মাসেলের ভিতরে। মাসেলে যদি অক্সিজেন না যায়, হাইপোক্সি হয়, মাসেলে অক্সিজেনের সংকটে পড়ে। অক্সিজেনের সংকট পড়লে ওর ভিতরে অনেক ধরনের চেঞ্জ হয়, এই চেঞ্জের কারণে তখন বুকে ব্যথা শুরু হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এখন হার্টের গায়ে যে চর্বি কেন জমতেছে, চর্বি তাহলে যে আমি যদি ব্যাড কোলেস্ট্রল আমরা জানি যে কিছু কোলেস্ট্রলকে আমরা বলি ব্যাড কোলেস্ট্রল, কিছু কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল বলি। যেমন LDL কোলেস্ট্রলকে আমরা ব্যাড কোলেস্ট্রল বলি, HDL-কে আমরা গুড কোলেস্ট্রল বলি, আর ট্রাইগ্লিসারাইডও খারাপ কোলেস্ট্রলের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে দেখা যাচ্ছে যে খারাপ কোলেস্ট্রল যেই সমস্ত খাবারের ভিতরে থাকে, যেমন আসেন যাদের পায়ের সংখ্যা বেশি, যেমন ধরেন চিংড়ি মাছ, কাঁকড়া, এদের পায়ের সংখ্যা বেশি। তারপর ধরেন গরু, খাসি 4টা করে পা আছে না, আর যাদের 2টা পা আছে, যাদের ডানা আছে আকাশে উড়ে, ওদের দেখবেন যে গায়ে কিন্তু কোলেস্ট্রল কম। তাহলে দেখা যাচ্ছে যার পায়ের সংখ্যা বেশি ওদের হচ্ছে কোলেস্ট্রল সংখ্যা বেশি থাকে। তাহলে ওইভাবে যদি আমরা খাবারগুলিকে আমরা যদি সাজাইতে পারি। এখন আসেন ব্যাড কোলেস্ট্রলগুলি কি করবে, এগুলো যে হার্টের রক্তনালীর গায়ে যে জমা হয়, আবার যাদের উচ্চ রক্তচাপ থাকে, রক্তনালীর ওয়ালের ভিতরে ইনজুরি হয়, যারা ধূমপান করে তাদের রক্তনালীর ওয়ালের ভিতরে ইনজুরি হয়, এবং ওই জায়গাতে যে কোলেস্ট্রলগুলো জমে ওখানে একটা বাধার সৃষ্টি হয়, পর্বতের মতো পাহাড়ের মতো তৈরি হয়, ছোট ছোট প্ল্যাগ বলি আমরা এগুলোকে। এই প্ল্যাগ তৈরি হওয়ার পর রক্ত চলাচল কমে যায়। যখন আমি হাঁটতে থাকবো তখন ডিমান্ড আমার বাড়বে হাঁটে, তখনই শুরু হবে বুকে ব্যথা, আবার রেস্ট নিলে ব্যথাটা কমে যায়। স্যার, এখন অনেক সময় এরকম হয় যে পরীক্ষা করার পর দেখা যায় যে অনেকের রক্তনালী বন্ধ হয়নি কিন্তু অ্যাটাক হয়েছে। স্যার, এরকম কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। এখন আসেন হার্ট অ্যাটাক যখন হবে, হার্ট অ্যাটাক মানে হলে আমরা ধরে নিই যে হার্ট অ্যাটাকের সময় হার্টের রক্তনালীর ভিতরে যে প্ল্যাকটা থাকে সেই প্ল্যাকটা কমপ্লিকেটেড হয়, মানে এটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর ওখানে রক্ত জমাট বাঁধে। যেমন রক্তের ভিতরে অনুচক্রিকা থাকে, প্লেটলেট আমরা বলি। এই প্লেটলেট যেখানে আপনার রক্তনালীর ওয়ালে যদি ইনজুরি হয় ওখানে যে জমে যায়। তো হার্ট অ্যাটাকের মেইন থিওরিটাই হলো যে ওই প্ল্যাকটা ফেটে যায় কোনো কারণে। আর প্ল্যাক কেমনে ফেটবে, যেন হঠাৎ কেউ উত্তেজিত হয়ে গেল বা তার প্রেশার বেড়ে গেল, সেটা টেনশনের সিচুয়েশন হলো, তখন হার্টের ভিতরে যে রক্তনালীতে প্ল্যাক ছিল প্ল্যাকটা ফেটে যায়, ওখানে রক্ত জমাট বাঁধে। রক্ত জমাট বাঁধে যদি 100% বন্ধ হয়ে যায় তখন আমরা একটা বলি ST এলিভেটেড মাইক্রো ইনফাকশন। এগুলো খারাপ ধরনের একটা হার্ট অ্যাটাক। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পুরোপুরি বন্ধ হয় না, কিছু খোলা থাকে কিছু বন্ধ হয়, ওই ক্ষেত্রে আমরা বলি নন ST এলিভেটেড মাইক্রো ইনফাকশন আমরা বলি। আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে প্ল্যাগ আছে 70%-এর মতো 80%, কিন্তু ওখানে কোনো রক্ত জমাট বাঁধে নাই। সেই ক্ষেত্রে হলো কি আপনি যেমন কাজ করলে ব্যথা হবে, রেস্ট নিলে ব্যথা কমে যাবে। যেহেতু ওখানে টোটালি বন্ধ হয় নাই সেই ক্ষেত্রে হচ্ছে কি ব্যথাটা দীর্ঘস্থায়ী থাকে না, অল্প সময়ের জন্য থাকে আবার চলে আসে। কিন্তু যখন 100% বন্ধ হয়ে যাবে তখন কিন্তু হার্টের মাংসপেশি নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে স্বল্প সময়ের ভিতরে একেবারে মিনিমাম টাইমের ভিতরে যদি রক্তনালীটাকে খুলে দেওয়া যায় তাহলে মাংসগুলো নষ্ট হবে না, এবং নষ্ট যদি না হয় তাহলে কিন্তু হার্টটা ভালো থাকবে। এর জন্য কি এই থিওরি থেকে আসছে। যেমন আপনি দেখবেন যে হার্ট অ্যাটাক হইলে ST এলিভেটেড MI দ্রুততম সময়ের ভিতরে CCU-তে নিয়ে যেতে বলে, যেখানে করোনারি কেয়ার ইউনিট আছে, হার্টের চিকিৎসা, সেখানে নিয়ে বলা হয় যে আপনার ওই যে স্টেপটোকাইনেস মানে হচ্ছে কি রক্ত জমাট বাঁধা রক্তকে পাতলা করার জন্য কিছু ওষুধ দেয়, স্টেপটোকাইনেস টেনিকটিভ প্লেস ইউজ করে। অথবা যেখানে ক্যাথল্যাব ফেসিলিটি আছে বলা হয় যে এক্ষুনি ক্যাথল্যাবে নিয়ে তার রক্তনালীটা খুলে দিবে, যেটাকে প্রাইমারি PCI বলা হয়। জি জি স্যার, আমরা খুব সুন্দরভাবে স্যার আমাদেরকে বিষয়টা একদম বাংলা ভাষায় যদি বলি রোগীদের বোধগম্যভাবে। তো প্রিয় দর্শক, আমরা আসলে এটাও বুঝতে পারলাম যে শুধুমাত্র রক্তনালী যে বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হবে এমনটা না, রক্তনালী না বন্ধ হয়েও হতে পারে। তো স্যার একটা জিনিস বলবো যে যেহেতু আমরা অল্প বয়সীদেরকে নিয়ে আজকে মূলত ফোকাস করছি, অনেকেই যেমন চিন্তা করে যে আমার বয়স মাত্র 30 বছর 25 বছর, হয়তো একটু গ্যাসের চাপ দিয়েছে, এটা কি হার্ট অ্যাটাক কিনা।
পরবর্তীতে দেখা যায় যে স্যার 4-5 দিন পরে আসার পর যে হ্যাঁ ওইটা একটা অ্যাটাকই ছিল। স্যার এই ক্ষেত্রে আসলে এটা কিভাবে বুঝবে এটাকে গ্যাসের ব্যথা না হার্টের? হ্যাঁ, এটার আগে আমি একটু ওই ইয়েটা একটু বলে নিচ্ছি। সেটা হলো যে আপনি যেমন যে কথাটা বললেন যে রক্তনালী বন্ধ না হয় হার্ট অ্যাটাক, এখন অনেক সময় স্পাজম হয়। যেমন হচ্ছে কি রক্তনালী ভিতরে ফ্ল্যাগ ছাড়াও কখনো কখনো আমরা দেখি যে যারা হচ্ছে ড্রাগ এডিক্টেড, মানে যারা ড্রাগ নেন, ড্রাগ এডিক্টেড, যারা অনেক টেনশন অস্থিরতা থাকেন, এদের ক্ষেত্রে আবার দেখা যায় রক্তনালীতে ভিতরে ব্লক ছাড়াও একেবারে স্পাজম হয়। স্পাজম হয়ে যদি বেশি সময় যদি স্টে করে তখন মাংসপেশি নষ্ট হয়ে যায়, এইভাবেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে ইনফেকশন থেকে যেগুলো হয়, ইনফেকশনের রোগীদের ক্ষেত্রে কিন্তু ভিতরে আমরা অনেক সময় কিন্তু প্ল্যাক পাই না, অ্যাঞ্জিওগ্রাম করলে দেখা যায় নর্মাল। এর ভিতরে কি হয় সেক্ষেত্রে হাইপার কোয়াগুলি স্টেটের জন্য রক্ত জমাট বেঁধেই হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, পরবর্তী রক্ত জমাট বাঁধা চলে যায়, ভিতরে কিছুই থাকে না। তো এই ধরনের কিন্তু একটা সিচুয়েশন আছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাঞ্জিওগ্রাম করার পর দেখা যায় কোনো ব্লক খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা যদি আসি যে এটা কি গ্যাসের ব্যথা না হার্টের ব্যথা, খুব ইম্পর্টেন্ট ইস্যু। কারণ হলো কি একটা জিনিস মনে রাখতে হবে যে যদি ব্যাকগ্রাউন্ডটা যেমন ধরেন আপনার মেঘাচ্ছন্ন আকাশ আর সব যদি অন্ধকার হয়ে যায়, তখন আপনার বৈশাখ মাসে আপনার চিন্তা করবেন যে এই ঝড় আসতেছে, নিচ্ছে সবাই প্রস্তুতি নেয় যে ঝড় আসবে, একটা সেফ সাইডে চলে যাওয়ার জন্য, আকাশ অন্ধকার হয়ে আসছে, মানে এরকম একটা সিচুয়েশন। তো এখানেও কিন্তু সেম, আকাশ অন্ধকার মানে হচ্ছে আপনি দেখবেন একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিন্তু এমআই হয়, সবার কিন্তু এমআই হয় না। সেই ব্যাকগ্রাউন্ডটা কি? যেমন একজন মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত, সে ঠিকমতো ব্লাড প্রেশার কন্ট্রোল করেন না, ওষুধ ঠিকমতো খাচ্ছেন না, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন না, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, ঠিকমতো ওগুলোর দিকে নজর নাই, খাদ্য অভ্যাস যেমন হার্ট হেলদি খাবারের কথা আমরা বলি, সেই খাবারের প্রতি আমরা ঠিকমতো নজর দিতে পারছি না বা খাচ্ছি না, তারপর সেই সিলিন্ডারি লাইফস্টাইল, ঠিকমতো আমরা হাঁটা চলাফেরা হচ্ছে না, ওজন বেশি, ধূমপান করা হচ্ছে, তারপরে হচ্ছে যে অভ্যাসগুলো হার্টের অ্যাটাকের জন্য দায়ী, আমাদের সব অভ্যাসগুলি আছে, বয়সও ঠিক মতো আছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে যদি বুকে ব্যথা হয় কারো, যেমন তার বুকের মাঝখানে চাপ লাগতেছে, বুকে ব্যথা হচ্ছে, সেই বুকে ব্যথাটা আবার বাম হাতের দিকে যাচ্ছে, সোয়ালে আসতেছে, গলাতে মনে হয় যে থ্রটলিংয়ের মতো চেপে ধরতেছে, পিছনে ব্যথা হচ্ছে, অনেক সময় এপিগ্যাস্ট্রিক রিজিয়ন মানে পেটের উপরের অংশ চলে আসতেছে। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে এরকম একটা ব্যথা নিয়ে যদি কোনো মানুষ আসে, তাহলে তাকে কিন্তু সবার আগে আপনাকে বিবেচনা করতে হবে এটা হার্টের ব্যথা, সবার আগে বিবেচনা। তখন আমি গ্যাস্ট্রিকের ব্যথা করে তাকে ইগনোর করার সুযোগ নাই। এখন আসেন গ্যাস্ট্রিকের ব্যথা কখনো, যেমন গ্যাসের ব্যথাগুলো সাধারণত দেখা যায় খাবারের সাথে রিলেটেড, একটু যদি স্পাইসি ফুড খায়, ঝাল তেল ভাজা পোড়া, দেখা যায় এরপরে বুকটা জ্বালা পড়া শুরু করে। আবার অনেকে যাদের ওজন বেশি থাকে, যারা চা খান, কফি খান, ধূমপান করেন, তাদের হচ্ছে ইসোফেজাসের নিচে একটা স্প্রিংটার থাকে, ওই লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটা একটা দুর্বল হয়ে যায়, তখন উনি যদি একটু কায়তে শুইতে যান তখন উপরের দিকে এগুলো সব উঠে যায়, উঠে আসে। এই খাবারগুলো অ্যাসিড সহ যখন উপরে উঠে তখন অ্যাসিড বার্ন হয়, মনে হয় যেন বুকটা পুরাটা জ্বলে যাচ্ছে, তাহলে এটাকে আমরা রিফ্লাক্স ইসোফেজাইটিস বলি আমরা। তাহলে রিফ্লাক্স ইসোফেজাইটিস কাদের হয়? ধূমপাই, যারা অ্যালকোহল নেন, যারা হচ্ছে চা কফি বেশি খান, যাদের ওজন বেশি, যারা এনএসআইডি জাতীয় ওষুধ খান, তাদের সাধারণত এরকম দেখা যায় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা দুর্বল হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে খাবারগুলি উপরের দিকে উঠে যাওয়ার জন্য তার বুকে জ্বালাপোড়া করে। কিন্তু হার্টের ব্যথা কিন্তু সম্পূর্ণরূপে ভিন্ন, সেটা হলো কাজের সাথে, কিন্তু আপনি হাঁটবেন ব্যথা বাড়বে, সিঁড়ি বেয়ে উঠবেন ব্যথা বাড়বে, আবার রেস্টে যাবেন ব্যথা কমে যাবে। গ্যাসের ব্যথার কিন্তু ধরন এরকম না। তাহলে দেখা যাচ্ছে হার্টের ব্যথা হলো কাজের সাথে, এবং আপনি রেস্ট নেবেন, রেস্টে কমে যাবে। স্প্রে দিবেন, নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলে দেখবেন যে ব্যথা কমে যাবে, নাইট্রেট ট্যাবলেট জিবির নিচে দিলে কমে যাবে। গ্যাসের ব্যথা অ্যান্টাসিড সিরাপ খেলে ব্যথা কমবে, তাই না? এরকম আমরা যেগুলো দেখি আর কি। আর এগুলো সাধারণত খাবারের সাথে খুব বেশি রিলেটেড। খালি পেটে হয় সাধারণত গ্যাসের ব্যথা, অথবা ভরা পেট হয়। যেমন হচ্ছে যাদের ডিউডেন্টাল আলসার থাকে তার খালি পেটে হবে, যার গ্যাস্ট্রিক আলসার থাকে তার হলে আপনার যখন খাবার পরপরই তার ব্যথা হয়। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা ব্যথা কিন্তু একটু ভিন্ন ধরনের। এবং হার্টের ব্যথা বুকের মাঝখান বরাবর হবে, এবং এই ব্যথার সাথে সোয়েটিং হয়, ঘামায়া যাচ্ছে, এত বেশি ব্যথা যে রোগী অনেক সময় মনে করে যে আমার এখনই মনে মৃত্যু হচ্ছে, পাথর চাপা দেওয়ার মতো ব্যথা হয়। মানে ব্যথা অনেক বেশি হয় হার্টের ব্যথার ক্ষেত্রে। কিন্তু দেখা যায় গ্যাসের ব্যথা কিন্তু অত বেশি ব্যথা থাকে না, জ্বালা পোড়া থাকে, বমি বমি ভাব থাকে, এরকম একটা সমস্যা থাকে, এবং খাবারের সাথে রিলেটেড, হাঁটা চলাফেরার সাথে এরকম রিলেটেড না। জি জি স্যার, আমরা খুব সুন্দরভাবে জানলাম। স্যার, তো এই ক্ষেত্রে যখন বুকে ব্যথা হলে আমরা বুঝলাম যে যখনই মনে হবে যে হ্যাঁ এইটা হাঁটা চলার সাথে রিলেটেড হার্টের ব্যথা, তখন আমরা হাসপাতালে যেতে পারি।
তো স্যার বলছিলেন যে এনজিওগ্রামের কথা, স্যার তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আসলে এনজিওগ্রামের ভূমিকাটা কি একটু যদি বলতেন? হ্যাঁ, এখন হার্ট অ্যাটাকে যদি যেমন ধরেন আপনার হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ আমরা যদি ধারণা করতে পারি, কিভাবে ধারণা করব? যেমন এই ধরনের একটা ব্যথা যদি হিস্ট্রি থাকে, ব্যথার এরকম সমস্যা আছে, তার রক্তচাপ আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এই ধরনের সিচুয়েশন, তাহলে ওনাকে অবশ্যই ইসিজি করা উচিত। যেমন আমি একটা ইসিজি করলাম, ইসিজিতে বিভিন্ন ধরনের চেঞ্জ থাকে হার্টের, যদি রক্তনালীতে ব্লক থাকে, যেমন আমরা বলি টি ইনভার্সান, এসটি ডিপ্রেশন, এসটি এলিভেশন, এরকম কিছু শব্দ আমরা ইউজ করি ডাক্তারি ভাষায়। তাহলে দেখা যায় যে ইলেকট্রিক্যাল যে ইয়েটা, ওয়েভটা, এর ভিতরে কিছু চেঞ্জ চলে আসে যদি হার্টের রক্তনালীতে ব্লক থাকে। তাহলে এই চেঞ্জ দেখেও কিন্তু আমরা বুঝতে পারি। অনেক ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ থাকে না অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কী হবে, ইসিজি নর্ম, কিন্তু বুকের ব্যথাটার ধরন অনেকটা হার্টের মতো। তখন আমরা কী করি, আমরা বলি যে ইকো করেন, ইকোকার্ডিওগ্রাম করলে অনেক সময় বোঝা যায়। আবার কখনো কখনো ইকোকার্ডিওগ্রামে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার সিমটমটা হচ্ছে হার্টের মতোই, ইসিজি তো কিছু আসে না, ইকোতেও কিছু আসে। সেই ক্ষেত্রে আমাকে ইটিটি করতে হবে, যেটাকে আমরা বলি এক্সারসাইজ টলারেন্ট টেস্ট। ইটিটি করলাম, ইটিটি করলে অনেক সময় কিন্তু 90%-এর উপরেই কিন্তু বোঝা যায় যে হার্টের ব্লক আছে কিনা। তাহলে ইটিটি করলে আমরা বোঝা যাবে। এখন যদি কোনো রোগীর হার্টের ফাংশন বেশি খারাপ, ইটিটি করার মতো না, ইসিজিতে চেঞ্জ আছে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি বলি যে আপনি এনজিওগ্রাম করেন। যেমন হচ্ছে একটা রোগী নন এসটি এলিভেটেড অ্যামা হলো, এসটি এলিভেটেড অ্যামা হয়ে গেল। এসটি এলিভেটেড অ্যামা হইলে তো আমরা বলি যে 90 মিনিটের ভিতরেই তাকে বা 120 মিনিটের ভিতরে তাকে এনজিওগ্রাম করে ব্লক ছুটিয়ে ফেলার জন্য খুব দ্রুততম সময়ের ভিতরে যত তাড়াতাড়ি পারা যায় এটা ব্লক ছুটিয়ে নেওয়ার জন্য আমরা বলি। তাহলে দেখা যাচ্ছে যে এনজিওগ্রাম হলে এমন একটি পরীক্ষা, যেই পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা, থাকলে সেই ব্লকের পরিমাণ কত, কয়টি রক্তনালী আক্রান্ত। তাহলে এর মাধ্যমে কিন্তু একটা একেবারে আমরা গাণিতিক হিসাব আমরা বের করে ফেলতে পারি, প্রপার অ্যাসেসমেন্টটা আমাদের হয়, যেটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলি ডায়াগনোসিসের জন্য, যে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ আছে কি না সেটা সঠিকভাবে এবং কি পরিমাণ আছে নির্ণয় করার জন্য এনজিওগ্রাম হলো একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। এবং এর মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তী চিকিৎসা ঠিক করি। যেমন কারো ক্ষেত্রে আমরা বলি যে আপনি শুধু ওষুধ খেলেই হবে, আপনার অন্য কিছুর প্রয়োজন নেই। কিছু রোগীকে আমরা বলি যে না, আপনার যে ব্লক আছে আপনাকে স্ট্যান্ডিং করার প্রয়োজন, এনজিওপ্লাস্টি করা দরকার। আমরা কাউকে বলি যে না, আপনার তো এনজিওপ্লাস্টি হবে না, আপনার বাইপাস অপারেশনের প্রয়োজন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এনজিওগ্রামের মাধ্যমে কিন্তু অনেকগুলো সিদ্ধান্তে পৌঁছতে পারি। কখনো কখনো তো আমরা তো বলি যে আপনার রক্তনীতি কিছুই নেই, নর্মাল, তাহলে 4টা সিদ্ধান্ত আসতে পারে। কখনো নর্মালও পাওয়া যেতে পারে, কখনো এমন পরিমাণ ব্লক যে শুধু ওষুধ খেলেই হবে, কখনো ব্লকের মাত্রা এরকম যে তার স্ট্যান্ডিংয়ের প্রয়োজন, এনজিওপ্লাস্টি, কখনো বাইপাস অপারেশনের প্রয়োজন। সুতরাং আপনার প্রপার ডিরেকশনের জন্য এনজিওগ্রাম একটা উল্লেখযোগ্য পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা হার্টের রক্তনালী রোগ নির্ণয়ের ক্ষেত্রে। স্যার, আপনি বলছিলেন যে প্রাইমারি পিসিআই এনজিওপ্লাস্টির কথা। স্যার, কখন আমরা প্রাইমারি পিসিআইটা করি একটু যদি আবার বলতেন। প্রাইমারি পিসিআই হচ্ছে যেমন হার্ট অ্যাটাক, আমরা প্রথমে বলছি যে বুকে যদি ব্যথা হয়, দেখবেন বুকে ব্যথা 20 মিনিট বা তার যদি বেশি সময় যদি স্টে করে এবং সেই ব্যথা যদি বুকে একেবারে মাঝখান বরাবর হয়, বাম হাতে চলে যাচ্ছে, কখনো ডান হাতে, কখনো চোয়ালে, কখনো বুকে পেটের উপরে অংশে, কখনো গলায়, মানে থ্রটলিংয়ের মতো, এই ধরনের সিচুয়েশন যেটা হয় ওইটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। হ্যাঁ, সেটা প্রমাণ করি কীভাবে, ইসিজি করে। ইসিজিতে যদি আমি দেখি এসটি এলিভেশন ডাক্তারদের কাছে এটা সবচেয়ে প্রিয় জিনিস। যদি এসটি এলিভেশন থাকে, এই রোগীকে আমরা বলি এসটি এলিভেটেড মাইক্রো ইনফাকশন। এটা হলো হার্ট অ্যাটাকের একটা বিশেষ ধরন, যেখানে 100% বন্ধ থাকে রক্তনালী। এই সময় কি করতে হবে, এখন উপায় হচ্ছে এটাকে খুলে দিতে হবে। যদি আমি খুলে না দিই তাহলে মাংসপেশি কিন্তু নষ্ট হয়ে যাবে, মাসেল। তাহলে গোল্ডেন আওয়ার বলে যে খুব, আমরা তো বলি যে 90 মিনিটের ভিতরেই রোগীকে কী করতে হবে, এটা খুলে দিতে হবে, বা 120 মিনিটের ভিতরে খুলে 2 ঘন্টার ভিতরেই কাজ করতে হবে। তাহলে আমাকে যেখানে ক্যাথল্যাব ফেসিলিটি আছে, সব হসপিটালে তো ক্যাথল্যাব নাই, তাহলে আমাকে খুঁজতে হবে যেখানে ক্যাথল্যাব আছে, যেখানে প্রাইমারি পিসিআই হয়, এরকম একটা হসপিটালে আপনাকে রোগীকে নিয়ে যেতে হবে। তো রোগীকে নিয়ে যাওয়ার পর তারা কী করবেন, এনজিওগ্রাম করবেন, করে দেখলেন 100% বন্ধ রক্তনালীকে খুলে দিবে, খুলে দিয়ে ওখানে স্ট্যান্ডিং করে দিচ্ছে, যাকে এনজিওপ্লাস্টি বলি। এই যে প্রাইমারি, এটার নামই হলো প্রাইমারি এনজিওপ্লাস্টি, মানে হার্ট অ্যাটাক হওয়ার পর দ্রুততম সময়ের ভিতরে হার্টের রক্তনালী খুলে দেওয়ার যে প্রক্রিয়া স্ট্যান্ডিংয়ের মাধ্যমে, তাকে আমরা প্রাইমারি এনজিওপ্লাস্টি বলি। এবং এটা হচ্ছে মানুষ সেভ করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে চিকিৎসা পদ্ধতি। যেখানে এনজিওপ্লাস্টি করার ব্যবস্থা নাই, তাদের হতাশ হওয়ার কিছু নেই। তাদের জন্য আমাদের বিকল্প সিস্টেমটা কি, বিকল্প সিস্টেমটা হচ্ছে যে একটা মেডিসিন আছে, যেটা হচ্ছে রক্তনালীর ভিতরে যে আপনার যে রক্ত জমাট বাঁধলে সেটাকে গলানোর জন্য ওষুধ ইউজ করি আমরা, তাকে আমরা স্ট্রেপ্টোকাইনেজ আমরা বলি। আবার টেনিকটোপ্রিজ নামে পাওয়া যায়,
যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল, এবং দেখা গেল যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতেও কিন্তু আমাদের দেশে দেখবেন যে করোনারি কেয়ার ইউনিট আছে, সব জায়গায় তার ক্যাথল্যাব ফেসিলিটি নেই। সেখানে যদি পেশেন্ট যায়, সাথে সাথে যদি আমরা স্ট্রেপ্টোকাইনেস বা ট্যানিকটিপ্লেজ এই ধরনের ওষুধ দিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রেও রক্তনালী কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যথেষ্ট। রোগীটা অন্তত মানে আল্লাহর হুকুম থাকলে বাঁচার সম্ভাবনাটা বেড়ে যায়। স্যার হচ্ছে এবার একটা মজার প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আর কি আমাদের রোগীরা প্রায়ই করে, বিশেষ করে যখন তাদের এনজিওপ্লাস্টি হয়, যে বলে যে স্যার আমি যে এই যে রিং বসাইছেন এরপর কি স্যার ঠিক মতো হাঁটাচলা করতে পারবো, নড়ে যাবে না তো স্যার? এটা নিয়ে যদি একটু বলতেন। খুব সুন্দর প্রশ্ন। এটা তো মানে বিশাল ব্যাপার। আমার অনেক রোগী কি করে এসে বলে যে স্যার নামাজ তো টেবিলে আর চেয়ারে পড়তেছি, কেন রিং যদি নড়ে যায় সেজদা কি দিতে পারবো? মানে রোগীদের যে কত প্রশ্ন শেষ। এখন কথা হচ্ছে যে স্ট্যান্ডগুলো হলো এত সূক্ষ্ম এবং হার্টের রক্তনালী হলো খুবই ছোট ছোট, এবং দেখবেন যে হার্টের রক্তনালী ডায়ামিটার হচ্ছে 2.5 থেকে 3 মিলিমিটার, মানে কত মিলিমিটারে। আর যে লেশনগুলো হয় দেখা যায় যে 20 মিলিমিটার 30 মিলিমিটার, খুব ছোট ছোট। তো এখন তো এই জায়গাতে যে স্ট্যান্ডটা বসানো হয়, এই স্ট্যান্ড নড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে হার্টের রক্তনালীর ভিতরে যখন রিং বসানো হয়, একটা তার আমরা পার করি, তারের পর একটা বেলুন দিয়ে আমরা ফুলে জায়গাটাকে একটু বড় করে তখন রিংটা বসানো হয় স্ট্যান্ডটা, এবং স্ট্যান্ড বসানোর পর আবার ভিতরে বেলুন দিয়ে এটাকে ভালোভাবে রক্তনালীর গায়ে পেস্ট করা হয়। সুতরাং আপনি যদি বলও খেলেন, আপনি যদি লাফঝাপও দেন, আপনি নামাজ পড়েন আর যাই করেন, আপনার কোনোভাবে কিন্তু রিং ধরে যাওয়ার কোনো সুযোগ নেই। বলেন যে আপনি যে রিং লাগালেন আমি কি স্বাভাবিক কাজ করতে পারবো? এখন মেন জিনিসটা হচ্ছে কি, আপনার ওখানে ব্লক আছে, ব্লকের জন্য কিন্তু আপনি কাজ করতে পারতেছেন না, বুকে ব্যথা হয়, স্বাভাবিক কাজ। এখন যদি আমরা রিংটা লাগাই দেবো তাহলে রাস্তা খুলে গেল, তাহলে এখন তো আপনি কাজ করবেন। এইবার হচ্ছে আপনাকে কাজে চলে যেতে হবে, কাজ করতে পারবেন বলেই কিন্তু এটা লাগানো হচ্ছে। স্যার এবার যদি একটু বলি যে মোটামুটি তার মানে একজন অল্প বয়সী মানুষ, তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল কোনো কারণে, তার একটা এনজিওপ্লাস্টিও করা হয়েছে, একটা স্টেন্টিং, তো এরপরে তো সে তার মানে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে? তো অবশ্যই ফিরে যেতে পারবে। এখন আসলে জীবনে ফিরে যাওয়ার কাহিনী আছে। যেমন হচ্ছে কি, যদি হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক একটা বেসিক রোলই হচ্ছে যে তাকে 1 থেকে 1.5 মাস রেস্ট নিয়ে তারপরে হলো তার মানে অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য আমরা বলি হার্ট অ্যাটাক। যদি যেমন একটা রোগীর হার্ট অ্যাটাক হলো, হার্ট অ্যাটাকের পরবর্তীতে আপনি স্ট্যান্ডিং করলেন, এটা স্ট্যান্ডিংয়ের জন্য না, এটা কিন্তু ওই হার্ট অ্যাটাকের জন্যই তাকে কিন্তু 1 থেকে 1.5 মাস রেস্ট নিতে হবে। এখন আসেন কোনো একটা রোগীর হার্ট অ্যাটাক নাই, কিন্তু আমরা এবার পরীক্ষা নিরীক্ষার ভিতরে বের হয়ে আসলো যে তার এই ধরনের ব্লক আছে, এবং সেই ক্ষেত্রে যখন আমরা এটাকে আমরা যেটা রুটিন কেস যেগুলো করা হয়, সেই ক্ষেত্রে তো উনি 2 দিন পরেই হসপিটাল থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, 1 সপ্তাহ পর থেকেই উনি কিন্তু তার স্বাভাবিক কাজে ফিরে যেতে পারেন। তারপরে আসেন যে অনেক রোগীরা যেমন প্রশ্ন করে যে আমার যে রিং লাগানো হলো আমি এখন রোজা থাকতে পারবো কিনা। আমি যেমন রোজার ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলি যে আপনার রিং লাগানোর ক্ষেত্রে যদি কমপ্লিকেটেড যদি না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর থেকে সে স্বাভাবিকভাবে সে রোজা থাকতে পারে, কোনো সমস্যা। কিন্তু যেই ক্ষেত্রে কমপ্লিকেটেড, যার ক্ষেত্রে বাইপাস অপারেশন হয়, সেই ক্ষেত্রে আমরা 1 থেকে 1.5 মাসের কথা বলি, এই ধরনের আর কি। আর হচ্ছে কাজের ক্ষেত্রে হচ্ছে যদি রুটিন কেস হয় 7 দিন পর থেকে সে কাজে যেতে পারে, হার্ট অ্যাটাক হলে 1 মাস পর থেকে সে কাজে যেতে পারে। স্যার এর মাধ্যমে আরেকটা যে তথ্য আমরা পেলাম যে অনেকের এমন আছে যে ব্লক হয়েছে কিন্তু এখনো অ্যাটাকের পর্যায়ে যায়নি, সেটাও সেই রোগীটাকে কিন্তু আমরা আগেই বাঁচাতে পারি ওই অ্যাটাকটা থেকে। হ্যাঁ, এখন আসেন আমরা কিন্তু সব জায়গায় রিং লাগাবো না, বাইপাস করবো না। যেমন হার্টের রক্তনালীতে যদি ব্লক থাকেও, তার 3টা রক্তনালীতে ব্লক আছে, কিন্তু আমরা অনেক সময় রোগীকে বলি আপনি শুধু ওষুধ খাবেন। এখন এটার ভিতরে কত কথাটা কি, যেমন হচ্ছে কি আপনার যদি 50%-এর নিচে ব্লক থাকে, 70%-এর নিচে ব্লক থাকে, 70%-এর উপরে না হইলে, যে রক্তনালীর ভিতরে 70% উপরে না হলে আমরা কিন্তু রিং লাগাচ্ছি না, স্ট্যান্ডিংও করি না, বাইপাসের কথা আমরা বলি না। মেন রক্তনালী যেটা সেটা হলো 50%-এর যদি বেশি না হয়, সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডিং করতে আমরা বলি না। যেমন 2টা রক্তনালী, মুখটা যেটা, এই মুখে যদি 50% বা তার বেশি হয় সেই ক্ষেত্রে আমরা বলবো, আর মুখ ছাড়া বাকি অংশে 70% তার বেশি না হলে কিন্তু আমরা স্ট্যান্ডিং বা বাইপাসের কথা আমরা বলি না। তাহলে দেখা যায় একজন মানুষের কিন্তু হার্টের ভিতরে ব্লক অনেক থাকতে পারে, 5টা 6টা, কিন্তু সবগুলি পার্সেন্টেজ কম, তাকে তো কোনো রিংও লাগানোর কোনো অ্যাডভাইস হবে না, তাকে বাইপাসের প্রয়োজন নেই। অনেক সময় রোগীরা এই সিডি নিয়ে খালি দৌড়াতে থাকে, আমার এতগুলি ব্লক কিছু না করলে কেমন হবে, কিছুর প্রয়োজন নেই, শুধু উনি লাইফস্টাইল চেঞ্জ এবং ওষুধপত্র খাবেন, কিছু ওষুধ খাবেন, নিয়ম মতো চলবেন, এই
চললে উনি ভালো থাকবে। স্যার এখানে একটু মানে একটু মনোসামাজিক দিক যদি রোগীদের চিন্তা করি, তারা অনেক সময় মনে করে এটা হয়তো বিভিন্ন আসলে এখানে আমরা জানি অনেক রকম ভুল তথ্য অনলাইন, এখন তো গুগল ডাক্তারি অনেক কিছু চলে, যে তারা মনে করে যে প্রয়োজন ছাড়াই হয়তো আমাকে একটা রিং বসায় দিল। এইটা কি আসলে? হ্যাঁ, এখন প্রয়োজন ছাড়া যেরকম যদি কেউ প্রশ্ন করে, এটা হয়তো বা যিনি ইন্টারভেনশন করছেন এবং যে রোগী এদের সাথে হয়তো কমিউনিকেশন একটা প্রবলেম। এটা কমিউনিকেশন, কারণ হচ্ছে যে যখন ক্যাথল্যাবে কাজ করা হয় এখানে তো এটা ওপেন, এবং হচ্ছে কি আপনি দেখবেন ক্যাথল্যাবে যখন ভিতরে কাজ করে সেটা ডিসপ্লেতে কিন্তু আবার দেখানো হয়, মনিটরে সব দেখে, এবং ওখানেও অনেকে বসা থাকেন, ডাক্তাররা থাকেন, মানে হসপিটাল স্টাফরা থাকেন। এখন আপনার এমন সুনির্দিষ্ট নীতিমালার বাইরে কেউ তো কাজ করার কথা না। যেমন আপনার ধরেন 70% যদি না হয় বা ক্রিটিক্যাল না হয়, তাহলে ওখানে কেন লাগাইতে যাবে? এনজিওগ্রাম করার পর রোগীর একদম তার আত্মীয় স্বজনকে এনেও ওই স্ক্রিনে দেখানো হয় যে এই যে আপনার রোগীর এই অবস্থায় এবং তার এই যে রিং করানো হয়েছে, হ্যাঁ একেবারে সবকিছু দেখানো হয়। তো অতএব আপনারা মানে আমাদের রোগীরা নিশ্চিন্তে যদি প্রয়োজন হয় আমাদের উপর আস্থা রাখতে পারে, তারা এই কাজ করাতে পারে। স্যার একটু হচ্ছে হার্ট অ্যাটাক নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম, স্যার আমরা অনেক সময় শুনি কার্ডিয়াক অ্যারেস্টের কথা, যে হার্ট বন্ধ হয়ে যাওয়ার কথা। স্যার এই ক্ষেত্রে আসলে মানে এটা কি মৃত্যু ঝুঁকিটা কেমন? হ্যাঁ, এবার আসেন কার্ডিয়াক অ্যারেস্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন দেখলেন হঠাৎ করে একটা মানুষ অসুস্থ হইল, ভালো সব ঠিক আছে, হঠাৎ করে ওনার বুকে ব্যথা উঠলো এবং উনি না দেখা গেল যে ওনার কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। এখন কার্ডিয়াক অ্যারেস্ট মানিটা কি? কার্ডিয়াক অ্যারেস্টে 3টা জিনিস অফ হয়ে যাবে। এটা ডায়াগনোসিস করার উপায় হচ্ছে, যেমন আপনি রোগীর কাছে গেলেন, একটু নাড়লেন, কথা বললেন, এই তুমি কেমন আছো, কোনো রেসপন্স নাই, দ্যাট ইজ নো রেসপন্স, মানে কোনো রেসপন্স করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হলো তার শ্বাস, আপনি দেখলেন যে কি কোনো শ্বাস নিচ্ছে না, বুক নড়তেছে না, পেটও নড়তেছে না, নাকের কাছে আপনি দেখলেন কোনো শ্বাস নেই, তাতে প্রথম হলো যে তার কোনো রেসপন্স নাই। 2 নম্বর আমরা দেখলাম তার শ্বাসও নেই। নাম্বার 3 নম্বর হলো আমি বুকে হাত দিয়ে দেখলাম যে তার ওখানে হার্টও কোনো কাজ করে না, কোনো হার্টটা তো লাফাবে, তাই না? হার্ট লাফাবে, অথবা কার্ডিক পালসে আমরা হাত দিলে দেখি যেখানে পালস পাওয়া যায়, হার্টের উপরে হাত দিলে দেখা যায় পালস পাওয়া যায়, কিছুই পাওয়া যায় না। 3টা জিনিস কিন্তু অফ হয়ে গেছে। একটা হলো ওনার কোনো রেসপন্স নেই, কথা বলতে পারছেন না, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অফ। নাম্বার হচ্ছে তার রেসপিরেশন বন্ধ। নাম্বার 3 হলো হার্ট বন্ধ। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট শুধু হার্ট বন্ধ নয়, তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট মানে 3টা জিনিস বন্ধ হয়ে গেছে। তো এরকম একটা সিচুয়েশনে যদি কোনো রোগী পাওয়া যায়, আপনি যদি দেখেন, এটা নিয়ম হচ্ছে কি আপনাকে দ্রুততম সময়ের ভিতরেই কিন্তু সিপিআর শুরু করতে হবে, বেসিক লাইফ সাপোর্ট যেটাকে আমরা বলি, এবং বুকে কম্প্রেশন শুরু করে দিতে হবে। এবং বুকে যদি আমরা কম্প্রেশন যদি দ্রুততম সময়ের ভিতরে শুরু করতে, যেমন 5 মিনিটের ভিতরে কিন্তু আমরা শুরু করতে হবে। 5 মিনিটের ভিতরে যদি শুরু করতে পারেন, তাহলে দেখা যাবে যে বুকে চাপ দেওয়া যেটা 100 থেকে 120 বার প্রতি মিনিটে চাপ দিতে হবে। 30টা চাপ দেওয়ার পর 2 বার মুখে যে শ্বাস নিতে হবে, মুখ দিয়ে বাতাস ঢুকিয়ে দিতে হবে তার শরীরের ভিতরে। তাহলে বাতাস ঢুকিয়ে দিতে হবে 30টা চাপ দেওয়ার পর 2 বার বাতাস দিতে হবে। এইভাবে কিন্তু রোগীকে আপনি সেভ করতে পারেন। বলা হচ্ছে যদি আপনি সিপিআর যদি শুরু করতে পারেন, 40% রোগী কিন্তু লাইফ সেভ করা সম্ভব। এই যে রোগীটা দেখা যাচ্ছে আপনার সামনে মৃত, তাকে যদি আমরা সিপিআর শুরু করতে পারেন, 40% ক্ষেত্রে তাকে রিকভারি করা কিন্তু সম্ভব। তাহলে হার্ট যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এবং এই কার্ডিয়াক অ্যারেস্ট তো যে কোনো জায়গায় হতে পারে, বাজারে হইতে পারে, বা ঘরের ভিতরে হইতে পারে, স্কুলে হইতে পারে, অফিসে, যে কোনো। এই জন্য সবারই মোটামুটি বেসিক লাইফ সাপোর্ট সম্পর্কে যদি একটা ভালো ধারণা থাকে, বেসিক লাইফ সাপোর্ট ধারণা থাকলে অনেক মানুষকে কিন্তু আমরা সেভ করতে পারবো। এবং পরবর্তীতে কাজ সিপিআর দেওয়ার পাশাপাশি আপনি নিকটবর্তী হসপিটালে ফোন করে বা যেখান থেকে পাওয়া যাবে তাদেরকে ডেকে এনে দ্রুততম সময়ের ভিতরে সিপিআর দিয়ে যদি হসপিটালে নিয়ে যাওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রে রোগীর জীবন বাঁচানো সম্ভব। স্যার আমরা এখন এই কেন হয় কার্ডিয়াক অ্যারেস্ট? এই কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখি হার্ট অ্যাটাক হইলে একটা অন্যতম কারণ। হার্ট অ্যাটাকের কারণেই কিন্তু বেশি অনেক সময় অনেক সোয়েটিং হইলে, যেমন গরমের ভিতরে ঘামে হাইপোভলিউমিয়ার থেকেও কিন্তু অনেক সময় হইতে পারে, মানে পানি বেরিয়ে যাওয়ার জন্য হইতে পারে, একজোশনের জন্য অনেক সময় হইতে পারে। যেমন ডায়াবেটিস রোগী ব্লাড সুগার ফল করে যে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট, এরকম অনেকগুলো কারণেই কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পটাশিয়াম বেড়ে যাওয়া, পটাশিয়াম কমে যাওয়া, এর জন্য হইতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে কারো কাটা গেল,
ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। তাহলে এর ভিতরে হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। আমাদের সিপিআর প্রোগ্রাম বা বেসিক লাইফ সাপোর্ট প্রোগ্রাম যদি মেডিকেল কলেজ থেকে শুরু করে এটা স্কুল কলেজ পর্যায়েও যদি করানো যায়, না এগুলো ধরেন আপনার পাঠ্যপুস্তকে একটা চ্যাপ্টার দিয়ে দিলেও সিপিআর হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টের জন্য সিপিআর, এইটা স্যার খুব গুরুত্বপূর্ণ একটা এবং অর্থবহ উদ্যোগ হবে। মিডিয়াগুলো তো যদি সবাই উদ্যোগ নেয়, বিভিন্ন প্রোগ্রাম নেয়, তাহলে দেখা যায় অনেকটা সচেতন হয়ে যায়। তো আমরা আশা করছি যে এই সচেতনতা আমাদের আজকের প্রোগ্রাম থেকেও অনেক ক্ষেত্রে বাড়বে। স্যার এবার যদি একটু আসি যে অল্প বয়সীদের মধ্যে স্যার হার্ট ফেলিওরের রেট কেমন, বা হার্ট ফেলিওরটা কি আসলে? হার্ট ফেলিওর না, যেমন আমরা তো অনেকগুলো কথা বললাম, যে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বললাম, সিপিআর, হার্ট অ্যাটাক, তাই না? এবার হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর মানে হচ্ছে যে হার্ট যে কাজ করে, হার্ট করে কি দেখবেন একবার সংকোচন হয় আর আবার প্রসারণ হয়। যখন সংকোচন হয় তখন হার্টের ভিতরে যে ব্লাডগুলো আছে সেগুলো শরীরের বিভিন্ন অংশে চলে যায়। যখন হার্টটা প্রসারিত হয় তখন বাহিরের যে ব্লাডগুলো সব হার্টের ভিতরে আসে। তাহলে হার্টের কাজ দুইটি, একটা সংকোচন আর একটা প্রসারণ। এখন আসেন যদি সংকোচন যদি সে ঠিক মতো না হয়, সংকোচন ঠিক মতো না হলে ব্লাড কিন্তু বের হয়ে যাবে না, প্রসারণ যদি ঠিক মতো না হয় বাইরের থেকে ব্লাড ঠিক মতো আসবে না, একেবারে সহজ হিসাব। তাহলে হার্টের যে ফাংশনের স্ট্যাটাস, এই ফাংশনের স্ট্যাটাসটা যদি ফল করে যায় কোনো কারণে, এই কার্যক্ষমতাটা যদি কমে যায়, তাকেই আমরা বলি হার্ট ফেলিওর বলি আমরা, এটা হার্ট ফেলিওর। এখন আসেন এই হার্ট ফেলিওর কেন হয়? হার্ট ফেলিওর কম বয়স হইতে পারে, বড় বয়সে, তবে 65 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভের ক্ষেত্রে হলে হার্ট ফেলিওর সবচেয়ে বেশি। এবং এই হার্ট ফেলিওর আমরা যেটা দেখি, রুগীরা কী সমস্যা নিয়ে আসে, বলে যে আমি আগে হাঁটতে পারতাম অনেক দূর, এখন হাঁটতে পারি না, কিছুতে হাঁটলে আমি হাঁপিয়ে যাচ্ছি, শ্বাসকষ্ট হয়। রাত্রেবেলা শোয়ার সময় দেখা যায় রাত্রেবেলা শ্বাসকষ্টের জন্য উঠে বসে থাকতেছেন, শ্বাস নিতে পারেন না। অনেকে দেখবেন পায়ে পানি চলে আসছে, পেটে পানি চলে আসছে, ঘাড়ের রগগুলো ফুলো ফুলো হয়ে আছে। তো এই ধরনের যে সিচুয়েশন, তার লাংসের ভিতরে পানি জমে আছে, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, এগুলো হচ্ছে কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ। এবং আপনার যদি দেখেন ডাস্টলিক হার্ট ফেলিওর, যেমন আমরা হার্টটা ঠিকমতো প্রসারণ নিতে পারে না, তাহলে বাইরে থেকে ব্লাড আসবে না, না আসলে পায়ে পানি জমে যাবে। আবার হার্ট ঠিক মতো পাম্প করতে পারে না, পাম্প না করতে লাংসের ভিতরে পানি জমে যাবে। তাহলে এই যে সিচুয়েশনটা, এটা কি আমরা হার্ট ফেলিওর বলি। এখন যে কোনো হার্টের রোগেরই এই হার্ট ফেলিওর হিসেবে আত্মপ্রকাশ হইতে পারে। যেমন কম বয়সে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে হার্টের যে ছিদ্রগুলো থাকে বিভিন্ন জায়গায়, হার্টের ছিদ্রের কারণে, অথবা কার্ডিওমায়োপ্যাথির জন্য, বাচ্চাদের কার্ডিওমায়োপ্যাথি হয়, মায়োকার্ডাইটিস হয়, তারপরে ভালভের সমস্যার জন্য দেখা যাচ্ছে যে আপনার হার্ট ফেলিওর নিয়ে কিন্তু রোগীরা আসেন। এছাড়া হার্টের যদি রেটও যদি বেড়ে যায়, অনিয়ন্ত্রিত হার্টের গতি যদি থাকে, হার্ট ফেলিওর। হার্টের চতুর্দিকে পেরিকার্ডিয়াম থাকে, এই পেরিকার্ডিয়ামে যদি কোনো রোগ হয়, যেমন পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হার্ট ঠিক মতো পাম্প করতে পারে না। আর সবচেয়ে বয়স বাড়ার সাথে সাথে যে হার্ট ফেলিওর, তার অন্যতম প্রধান কারণ 70% কেস হলো করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাক রিলেটেড যে প্রবলেমগুলি, 70% ক্ষেত্রে হলো বয়স্কদের ক্ষেত্রে হার্ট ফেলিওরের জন্য দায়ী হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, মানে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ। স্যার হার্ট অ্যাটাক মানে কি মৃত্যু? হার্ট অ্যাটাক মানে মৃত্যু কিনা? না, সব হার্ট অ্যাটাকের রোগী কিন্তু মৃত্যুবরণ করে না। বর্তমান যুগে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং হসপিটালের অ্যাভেলেবিলিটির জন্য, যেমন আমরা যেটা বলি যে করোনারি কেয়ার ইউনিট কিন্তু অনেক জায়গায় অ্যাভেলেবেল। তারপর হচ্ছে কি আপনার সাথে সাথে অনেক ডাক্তারই কিন্তু বুঝেন যে হার্ট অ্যাটাকের কী চিকিৎসা দিতে হবে, রোগীরও বুঝেন। তো সব কিছু মিলিয়ে জিলিয়ে কিন্তু এখন মৃত্যুর হার অনেক কম। এবং আপনি যদি রোগীকে সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা করতে পারেন, হার্ট অ্যাটাকে হইলেই যে মৃত্যু হবে ব্যাপারটা কিন্তু সেই রকম নয়। আমরা আজকে অনেক কিছু জানলাম, এবং বিশেষ করে আমাদের আজকের বিষয়ে যে অল্প বয়সীদের হৃদরোগ ঝুঁকি কেন বাড়ছে এবং বাঁচার উপায় কি, আমরা একদম সুন্দরভাবে আপনার থেকে জানলাম। স্যার এই জন্য আমাদের মেডিভয়েস পরিবারের পক্ষ থেকেও আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শকদেরকে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো মেডিভয়েসের স্বাস্থ্য কথন প্রোগ্রামের পর্বে। আসসালামু আলাইকুম।